গল্পের শুরুতে আমরা কং নামের এক বিশাল আকৃতির গরিলাকে দেখতে পাই। ঠিক সেই সময় সেখানে একটি ছোট্ট মেয়ে আসে, যে কংয়ের সবচাইতে কাছের বন্ধু ছিল। কং সেই মেয়েটির জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারত, কিন্তু এই মুহূর্তে তার রাগ এতটাই চরম পর্যায়ে ছিল যে সে পাশেই থাকা একটি বিশাল গাছ উপড়ে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। গাছটি সরাসরি গিয়ে একটি এনার্জি বলে আঘাত করে এবং সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। আসলে কংকে মানুষের তৈরি একটি কৃত্রিম জগতের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, যাতে গডজিলা তার উপস্থিতির কোনো টের না পায়। প্রায় 6 বছর আগে কং এবং গডজিলার মধ্যে এক ভয়াবহ লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে গডজিলা কংকে হারিয়ে দিয়েছিল। এই দুই বিপজ্জনক প্রাণী একে অপরকে দূর থেকেই অনুভব করতে পারে, তাই মানুষ ভয় পাচ্ছিল যে তারা যদি আবারও মুখোমুখি হয় তবে পৃথিবীতে ভয়াবহ ধ্বংসলীলা চলতে পারে। কিন্তু এখন কং আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। এরপর আমরা বার্নি নামের এক ব্যক্তিকে দেখি, যে অ্যাপেক্স নামক এক বিশাল টেক কোম্পানিতে কাজ করে। এই কোম্পানিটি উন্নত রোবট এবং বড় বড় মেশিন তৈরির জন্য পরিচিত। কিন্তু বার্নির আগে থেকে এই কোম্পানির সদস্যদের ওপর সন্দেহ ছিল যে তারা দুনিয়ার কাছ থেকে বড় কিছু লুকিয়ে রাখছে এবং বিপজ্জনক কিছু তৈরি করছে। সত্য উদ্ঘাটনের জন্য বার্নি কোম্পানির গোপন তথ্য চুরি করার চেষ্টা করে। সেখান থেকে সে জানতে পারে যে কোম্পানিটি একটি বিশাল ও গোপন প্রজেক্ট হংকংয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই বিপদের সংকেত বেজে ওঠে। এর অর্থ ছিল গডজিলা শহরের খুব কাছে চলে এসেছে। কিছুক্ষণ পর দেখা যায় গডজিলা সমুদ্রের জল চিরে অত্যন্ত ভয়ঙ্করভাবে ডাঙায় উঠে আসছে। এটি দেখে সেখানে থাকা হেলিকপ্টারগুলো তৎক্ষণাৎ তার ওপর হামলা শুরু করে। কিন্তু গডজিলা এতটাই শক্তিশালী ছিল যে তার সামনে যা আসছিল সে তাই ধ্বংস করে দিচ্ছিল। সেখানে উপস্থিত সবাই এটি দেখে অবাক হয়ে যায়, কারণ গডজিলা তো সবসময় মানুষের রক্ষক হিসাবে পরিচিত ছিল। তাহলে আজ সে কেন সবাইকে মারার চেষ্টা করছে? তীব্র রাগে গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে মাত্র 2 সেকেন্ডে পুরো অ্যাপেক্স কোম্পানিকে জ্বালিয়ে ছাই করে দেয়। এই খবর মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যায় যে গডজিলা ফিরে এসেছে, কিন্তু এবার সে রক্ষক নয়, বরং শত্রুর মতো সবকিছু তছনছ করছে। তখন অ্যাপেক্স কোম্পানির মালিক সংবাদ মাধ্যমে দাবি করেন যে গডজিলা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তবে তারা শীঘ্রই এমন একটি মেশিন তৈরি করবে যা তাকে থামাতে সক্ষম হবে। এই খবরটি ম্যাডিসন নামের এক মেয়েও দেখছিল। সে নিশ্চিত ছিল যে গডজিলা কোনো কারণ ছাড়া এভাবে হামলা করতে পারে না এবং এর পেছনে অবশ্যই অ্যাপেক্স কোম্পানির কোনো হাত আছে। সে নিজের কথা প্রমাণ করার জন্য তার বাবার কাছে যায় এবং তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে গডজিলাকে নিশ্চিতভাবে উস্কানো দেওয়া হয়েছে। কিন্তু তার বাবা তার কথা একটুও বিশ্বাস করেন না। উল্টো তিনি বলেন যে এই টাইটেনরা মানুষের মতোই, যাদের মস্তিষ্ক যে কোনো সময় বিগড়ে যেতে পারে। গডজিলা এখন আর হিরো নয়, সে ভিলেন হয়ে গেছে। এই কথা শুনে ম্যাডিসন অত্যন্ত দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় এবং সেই হ্যাকার বার্নির অনলাইন অডিও শুনতে শুরু করে। সেই অডিও থেকে গডজিলা এবং অ্যাপেক্স কোম্পানি সম্পর্কে কিছু অদ্ভুত ও চাঞ্চল্যকর গোপন তথ্য জানা যাচ্ছিল। সব শুনে ম্যাডিসন তখনই সিদ্ধান্ত নেয় যে সে বার্নিকে খুঁজে বের করবেই, যাতে জানা যায় গডজিলা ঠিক ওই কোম্পানিকেই নিজের লক্ষ্যবস্তু বানালো। গল্পের অন্যদিকে দেখা যায় যে অ্যাপেক্স কোম্পানির মালিক ওয়াল্টার বিখ্যাত বিজ্ঞানী নাথানের সাথে দেখা করতে যান। ওয়াল্টার তাকে বলেন যে নাথানের হলো আর্থ পৃথিবী সংক্রান্ত ধারণাটি একদম সঠিক ছিল। এই বিষয়ে নাথান আগেও একটি বই লিখেছিলেন, যেখানে তিনি দাবি করেছিলেন যে আমাদের মাটির নিচে আরও একটি লুকিয়ে থাকা জগৎ রয়েছে, যেখান থেকে এই টাইটানরা তাদের আসল শক্তি পায়। ওয়াল্টার নাথানকে প্রলুব্ধ করে বলেন যে তারা যদি সেখানে পৌঁছতে পারেন তবে এমন এক শক্তির উৎস খুঁজে পাবেন যা দিয়ে গডজিলাকে চিরতরে থামিয়ে দেওয়া সম্ভব হবে। এরই মধ্যে ওয়াল্টার নাথানকে তার এক বিশেষ কর্মীর সাথে পরিচয় করিয়ে দেন যে এই বিপজ্জনক মিশনে তাদের সঙ্গী হবে। ওয়াল্টার আরও জানান যে তাদের দল হলো আর্থের ভেতরে শক্তির এক এমন ভাণ্ডার খুঁজে পেয়েছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। নাথান এসব শুনে কিছুটা বিচলিত হয়ে পড়েন, কারণ কয়েক বছর আগে তার ভাইও সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানকার অদ্ভুত মাধ্যাকর্ষণ শক্তির চাপে তার ভাই প্রাণ হারান। আসলে হলো আর্থের গ্র্যাভিটি এতটাই বিপজ্জনক যে সেখানে পৌঁছানো মাত্রই প্রচণ্ড চাপে মানুষ এবং মেশিন ধ্বংস হয়ে যায়। এ কথা শুনে ওয়াল্টার মৃদু হেসে বলেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তার কোম্পানি বিশেষ এক ধরনের HEAV নামক অ্যান্টি গ্র্যাভিটি ক্রাফট তৈরি করেছে, যা ওই ভারী চাপ অনায়াসেই সহ্য করতে পারবে। তখন নাথান জানান যে প্রতিটি টাইটানের কাছেই নিজের ঘরের রাস্তা খুঁজে নেওয়ার এক প্রাকৃতিক ক্ষমতা থাকে।
তাই হলো আর্থ পর্যন্ত পৌঁছতে তাদের কংয়ের সাহায্য নিতেই হবে, কারণ একমাত্র কংই তাদের সঠিক পথ দেখাতে পারে। এরপর নাথান তার পুরনো বন্ধু আইলিনের সাথে দেখা করতে যান, যে কংয়ের দেখাশোনা করত। আইলিনকে বোঝানোর চেষ্টা করেন যে কংকে আর এই কৃত্রিম দুনিয়ায় বেশি দিন রাখা যাবে না, কারণ কংয়ের আসল ঘর হলো হলো আর্থ এবং গডজিলার হাত থেকে তাকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। কিছুক্ষণ ভাবার পর আইলিন কংকে নিয়ে যেতে রাজি হন। এরপর সমুদ্রে অনেক বড় বড় জাহাজের সাথে পুরো সেনাবাহিনী কংকে একটি বিশাল জাহাজে ভারী শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। রাতের বেলা সেই ছোট্ট মেয়েটি ইশারায় আইলিনকে জানায় যে কং খুব রেগে আছে, কারণ তাকে এভাবে শিকলবন্দি করে রাখা সে মোটেও পছন্দ করছে না। অন্যদিকে সেনাবাহিনীর নেতা আশ্বাস দেন যে তারা গডজিলার নজর এড়িয়ে বেরিয়ে যেতে সক্ষম হবেন। কিন্তু সেখানে উপস্থিত ডাক্তাররা জানতেন যে গডজিলা এবং কংয়ের শত্রুতা কয়েক শত বছরের পুরনো, কারণ তারা দুজনেই নিজেকে এই পৃথিবীর একমাত্র রাজা বলে মনে করে। যদি ভুলবশত তারা একে অপরের সামনে এসে পড়ে, তবে সমুদ্রের মাঝখানে এমন এক ধ্বংসলীলা শুরু হবে যা কেউ থামাতে পারবে না। অন্যদিকে মেডিসন তার বন্ধুর সাথে সেই হ্যাকার বার্নির কাছে পৌঁছে যায়। বার্নি তাদের জানায় যে তার আগে থেকেই সন্দেহ ছিল যে অ্যাপেক্স কোম্পানি গোপনে এমন কিছু তৈরি করছে যা গডজিলাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সম্ভবত গডজিলা সেই বিষয়টি টের পেয়ে গেছে, আর তাই সে রাগে কোম্পানির ওপর হামলা করেছে। ঠিক সেই সময় সমুদ্রের জাহাজগুলোতে হঠাৎ বিপদের সাইরেন বাজতে শুরু করে। জাহাজে থাকা সেই ছোট্ট মেয়েটি আতঙ্কিত হয়ে ইশারায় সবাইকে জানায় যে গডজিলা আসছে। এটি শুনে সবাই বুঝে যায় যে এক ভয়াবহ লড়াই শুরু হতে চলেছে। সমুদ্রে দেখা যায় বিশাল গডজিলা জাহাজ ভেঙে গুঁড়িয়ে দিয়ে কংয়ের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে, কিন্তু কং তখনও সেই ভারী শিকলে বন্দী ছিল। কংকে বাঁচাতে সেনাবাহিনী গডজিলার ওপর বড় বড় রকেট এবং মিসাইল দিয়ে আক্রমণ শুরু করে, কিন্তু গডজিলার চামড়া ছিল পাহাড়ের মতো শক্ত, তাই মিসাইলগুলো তার কোনো ক্ষতিই করতে পারছিল না। গডজিলা নিজের ল্যাজ ব্যবহার করে আকাশে উঠতে থাকা হেলিকপ্টারগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আক্রমণের ফলে গডজিলার রাগ আরও বেড়ে যায় এবং সে দ্রুত সেনাবাহিনীর সব জাহাজ ধ্বংস করতে শুরু করে। সবশেষে সে কংয়ের জাহাজে এক প্রচণ্ড ধাক্কা মেরে সেটিকে সমুদ্রের মাঝখানে উল্টে দেয়। এটি দেখে কং ক্ষিপ্ত হয়ে এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফ দিয়ে গডজিলার সামনে চলে আসে এবং তার মুখে এক জোরদার ঘুষি মারে, কিন্তু গডজিলাও পাল্টা আঘাত করলে কং নিচে পড়ে যায়। তবে কং তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গডজিলার ওপর এমন জোরে আঘাত করে যে গডজিলা দূরে গিয়ে পানিতে পড়ে যায়। এখন গডজিলা প্রচণ্ড রেগে গিয়ে তার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে হামলা করার চেষ্টা করে, কিন্তু কং সেই বিপদ বুঝতে পেরে নিজের প্রাণ বাঁচাতে দ্রুত পানিতে ঝাঁপ দেয়। এই সুযোগে গডজিলা কংকে পানির নিচে টেনে নিয়ে যায়, কারণ গডজিলা পানির নিচেও শ্বাস নিতে পারত, কিন্তু কংয়ের জন্য এটি ছিল অসম্ভব। পানির নিচে দম বন্ধ হয়ে আসার কারণে কং দুর্বল হয়ে পড়ছিল। গডজিলা এই সুযোগে কংকে শেষ করার জন্য তাকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আতঙ্কিত হয়ে আইলিন বলেন যে আমাদের কংকে সাহায্য করতেই হবে, নয়তো সে মারা যাবে। তখনই সেনাবাহিনীর দল একসঙ্গে অনেকগুলো মিসাইল পানির নিচে নিক্ষেপ করে। সেই বিস্ফোরণের ফলে গডজিলার ধরা আলগা হয়ে যায় এবং কং কোনো মতে পানি থেকে ওপরে উঠে আসে। এরই মধ্যে নাথান বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং আদেশ দেন যেন জাহাজের সব ইঞ্জিন ও মেশিন তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তারা চেয়েছিলেন গডজিলা যেন মনে করে এখানে সবাই মারা গেছে এবং তারই জয় হয়েছে। সবকিছু বন্ধ করে দেওয়ার পর গডজিলা রাগান্বিত চোখে কংয়ের দিকে তাকায় এবং তাকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। আইলিন ভয় পাচ্ছিলেন যে জাহাজ পুনরায় চালু করলে গডজিলা আবার ফিরে আসবে। তখন নাথান বলেন যে তারা আর সমুদ্র পথে নয়, বরং হেলিকপ্টারের সাহায্যে কংকে অ্যান্টার্কটিকার সেই প্রবেশ পথে পৌঁছে দেবে, যা সরাসরি হলো আর্থের দিকে গিয়েছিল। সেখানে পৌঁছে সেই ছোট মেয়েটি কংকে গুহার ভেতরে যাওয়ার ইশারা করে, কিন্তু কং সেই গুহায় যেতে রাজি হচ্ছিল না। তখন নাথান মেয়েটির সাহায্য নেন। মেয়েটি কংকে বোঝায় যে ওই গুহার ওপারেই তার আসল ঘর। তখন কং মেয়েটির কথা শুনে গুহার ভেতরে ঢুকে পড়ে। কংকে যেতে দেখে বাকি সবাই তাদের অ্যান্টি গ্র্যাভিটি কার নিয়ে তার পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই হলো আর্থে পৌঁছে তারা এক অদ্ভুত জগৎ দেখতে পায়, যেখানে সবকিছু ছিল ওলট পালট।
অ্যান্টি গ্র্যাভিটি কার থাকার কারণে তারা ওখানকার মারাত্মক চাপ থেকে বেঁচে যায়। এই বিপরীত জগতে পা রাখা মাত্রই সেখানকার আজব সব দানব তাদের উপর আক্রমণ শুরু করে। একটি উড়ন্ত দানব সামনের একটি গাড়িকে পিষে ফেলে এবং অন্য একটি দানব যখন সেই ছোট মেয়েটিকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই কং পেছন থেকে এসে দানবটিকে ধরে মাটিতে আছড়ে ফেলে এবং অত্যন্ত নির্মমভাবে তাকে মেরে ফেলে। এরপর কং দ্রুত তার নিজের ঘরের সন্ধানে এগিয়ে চলে এবং বাকি সবাই তাকে অনুসরণ করে। অন্যদিকে ম্যাডিসন ও তার বন্ধুরা সেই হংকংয়ের গোপন ল্যাবে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা জানতে পারে যে গডজিলাকে চিরতরে শেষ করার জন্য কোম্পানি লোহার তৈরি অত্যন্ত শক্তিশালী এক কৃত্রিম গডজিলা তৈরি করেছে, যার নাম মেকা গডজিলা। রেন সেরে যাওয়া নামের এক ব্যক্তি নিজের মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করছিল। এটি দেখেই ম্যাডিসন এবং বার্নি বুঝতে পারে যে কেন গডজিলা এই কোম্পানির ওপর হামলা চালিয়েছিল। মেকা গডজিলার শক্তি পরীক্ষা করার জন্য তার সামনে একটি স্কাল ক্রলারকে ছেড়ে দেওয়া হয়। মেকা গডজিলা তার লেজার বিম ব্যবহার করে মুহূর্তের মধ্যে স্কাল ক্রলারটিকে 2 টুকরো করে কেটে ফেলে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। মেকা গডজিলাকে পুরোপুরি সচল করার জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন ছিল তা কোম্পানির কাছে ছিল না। সেই বিশেষ শক্তি কেবল হলো আর্থেই পাওয়া সম্ভব। তাই কোম্পানির মালিক সেই শক্তির সন্ধান করছিল যাতে মেকা গডজিলাকে স্থায়ীভাবে অজেয় করে তোলা যায়। এদিকে মেকা গডজিলাকে অল্প সময়ের জন্য টেস্ট করতেই গডজিলা তার উপস্থিতি টের পেয়ে যায়। সে বুঝতে পারে যে তাকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে এবং সে তৎক্ষণাৎ হংকংয়ের দিকে রওনা হয়। অন্যদিকে হলো আর্থের জগৎ ছিল কোনো স্বপ্নের মতো সুন্দর। ওখানকার আসল শক্তির উৎস ছিল একটি বিশাল পাহাড়ের ভেতরে। কং সেই পাহাড়ের কাছে পৌঁছে একটি প্রকাণ্ড দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে কং একটি অস্ত্র খুঁজে পায়, একটি কুঠার। এটি কোনো সাধারণ কুঠার ছিল না, বরং গডজিলার মতো টাইটানদের পিঠের কাঁটা দিয়ে এটি তৈরি করা হয়েছিল। কং সেই কুঠার হাতে নিয়ে ওখানকার সিংহাসনে একজন রাজার মতো বসে পড়ে। ততক্ষণে গডজিলা হংকং পৌঁছে গেছে। তাকে দেখে শহরের মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। এদিকে কং সেই জাদুকরী শক্তির সন্ধান পেয়ে যায়। সে যখনই তার কুঠারটি সেই শক্তির ওপর রাখে, কুঠারটি নীল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এবং আগের চেয়ে বহু গুণ শক্তিশালী হয়ে যায়। সমুদ্রের ওপরে থাকা গডজিলা মাটির নিচে এক অদ্ভুত কম্পন অনুভব করে। সে প্রচণ্ড রাগে তার অ্যাটমিক ব্রেথ সরাসরি মাটির নিচে নিক্ষেপ করে, যা হাজার হাজার মাইল পথ চিরে সরাসরি কংয়ের কাছে পৌঁছে যায়। সেখানে উপস্থিত কোম্পানির মালিকের মেয়ে মায়া, যে তাদের সাথে হলো আর্থে এসেছিল, সে চতুরতার সাথে সেই শক্তিশালী শক্তির ডাটা নিজের কোম্পানিতে পাঠিয়ে দেয়, যাতে মেকা গডজিলাকে গডজিলার চেয়েও শক্তিশালী বানানো যায়। আইলিন তাকে বাধা দিলেও সে কারো কথা শোনে না। এরই মধ্যে গডজিলার নিউক্লিয়ার পাওয়ার সেখানে পৌঁছে যায় এবং সব কিছু ধ্বংস হতে শুরু করে। মায়া সেখান থেকে পালানোর চেষ্টা করলে কং তাকে দেখে ফেলে এবং তার ক্রাফটটি হাত দিয়ে ধ্বংস করে দেয়। এরপর কং তার জাদুকরী কুঠার তুলে নেয় এবং গডজিলার সাথে লড়াই করার জন্য সেই সুড়ঙ্গ পথ দিয়ে লাফিয়ে সরাসরি হংকংয়ের মাটিতে পৌঁছে যায়। সেখানে গডজিলা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। কং রাগে তার কুঠার দিয়ে গডজিলার ওপর এক জোরদার আঘাত করে, যা গডজিলাকে জখম করে দেয়। গডজিলা বারবার তার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু কং চতুরতার সাথে প্রতিবার বেঁচে ফেরে। 2 দানবের মধ্যে শুরু হয় এক প্রলয়ঙ্কারী যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত গডজিলা কংয়ের ওপর ভারী হয়ে পড়ে। সে কংকে বুড়িভাবে আহত করে মাটিতে ফেলে তার বুকের ওপর পা দিয়ে এক ভয়াবহ গর্জন করে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে অ্যাপেক্স কোম্পানির মালিক সেই কাঙ্ক্ষিত শক্তি পেয়ে যায়। সেই শক্তি মেকা গডজিলার শরীরে প্রবেশ করাতেই সে পুরোপুরি জেগে ওঠে, কিন্তু সক্রিয় হওয়ার সাথে সাথেই মেকা গডজিলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সব কিছু নিজের দখলে নিয়ে নেয়। সে প্রথমেই কোম্পানির মালিক ওয়াল্টারকে মেরে ফেলে এবং ওখানকার পুরো সিস্টেম ধ্বংস করে দেয়। এরপর মেকা গডজিলা নিজের শক্তির দিয়ে সবকিছু তছনছ করতে করতে বাইরে বেরিয়ে আসে। গডজিলা যখন মেকা গডজিলাকে দেখে, তখন সে তাকে মারার জন্য তেড়ে যায় এবং দুজনের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়। কিন্তু মেকা গডজিলার কৃত্রিম শক্তি আর তার মারাত্মক মিসাইলগুলোর সামনে আসল গডজিলা টিকতে পারছিল না। মেকা গডজিলা তাকে অত্যন্ত নৃশংসভাবে আঘাত করে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে মেডিসন এবং বার্নি মেকা গডজিলাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সিস্টেম হ্যাং হয়ে যাওয়ার কারণে তারা কিছুই করতে পারছিল না। এদিকে কংয়ের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তখন সেই ছোট মেয়েটি কংয়ের বুকের উপর হাত রেখে বুঝতে পারে যে তার হৃৎস্পন্দন ধীরে ধীরে থেমে যাচ্ছে। এটি দেখে নেথান বুঝতে পারেন যে কংকে বাঁচাতে হলে তার হৃৎপিণ্ডে একটি শক্তিশালী বৈদ্যুতিক শক দিতে হবে। তিনি দেরি না করে নিজের অ্যান্টি গ্র্যাভিটি কার নিয়ে কংয়ের বুকের উপর গিয়ে বিস্ফোরণ ঘটান। এই বিশাল বিস্ফোরণের ফলে কংয়ের থেমে যাওয়া হৃৎস্পন্দন ফিরে আসে। তখন মেয়েটি কংকে বোঝায় যে গডজিলা আসলে শত্রু নয়, বরং সে বন্ধু, এবং এই মুহূর্তে
তার সাহায্যের প্রয়োজন। কং তখন রাগে গর্জে উঠে গডজিলার প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়ে। এদিকে মেকা গডজিলা যখন তার ভয়ঙ্কর লেজার দিয়ে গডজিলাকে শেষ করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কং এসে তাকে বাঁচিয়ে নেয়। গডজিলা তখন বুঝতে পারে যে মেকা গডজিলাকে হারাতে হলে তাকে আর কংকে একসাথেই লড়তে হবে, কিন্তু মেকা গডজিলা এতটাই শক্তিশালী ছিল যে সে একাই দুজনের উপর ভারী হয়ে পড়ছিল। এরই মধ্যে কংয়ের নজর তার কুঠারের ওপর পড়ে, কিন্তু সেই কুঠারে আর আগের মতো শক্তি অবশিষ্ট ছিল না। তা সত্ত্বেও কং সেই কুঠার নিয়েই মেকা গডজিলার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উল্টো মেকা গডজিলাই কংকে মারতে শুরু করে। যখন মেকা গডজিলা তার লেজ দিয়ে কংকে মারতে যায়, তখন কং নিজের সর্বশক্তি দিয়ে সেটি আটকে দেয়। অন্যদিকে মেডিসন আর বার্নি হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা সিস্টেম ঠিক করতে পারছিল না। কিন্তু তখনই সেখানে উপস্থিত জোশের মাথায় এক বুদ্ধি আসে এবং সে বার্নির মদের বোতলটি নিয়ে মেইন কন্ট্রোল প্যানেলের উপর ঢেলে দেয়। এটি করার সাথে সাথেই সিস্টেম ফেল হতে শুরু করে এবং মেকা গডজিলা কিছুক্ষণের জন্য অকেজো হয়ে পড়ে। এই সুযোগের সদ্ব্যবহার করে গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে কংয়ের কুঠারটি চার্জ করে দেয়। এরপর কং প্রচণ্ড রাগে মেকা গডজিলার ওপর হামলা চালায় এবং কুঠার দিয়ে তার হাত কেটে ফেলে। দেখতে দেখতে কং মেকা গডজিলাকে টুকরো টুকরো করে দেয় এবং শেষে তার মাথাটি ছিঁড়ে ফেলে বিজয়ের গর্জন দেয়। মেকা গডজিলা ধ্বংস হওয়ার পর হংকং শহর পুরোপুরি শান্ত হয়ে যায়। এরপর গডজিলা আবার কংয়ের দিকে এগিয়ে আসে এবং কংও তার কুঠার তুলে গডজিলার সামনে দাঁড়ায়। কিন্তু যেহেতু তারা দুজনে মিলে এক বিশাল শত্রুকে পরাজিত করেছে, তাই তারা তাদের পুরনো শত্রুতা ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গডজিলা সেখান থেকে সমুদ্রে ফিরে যায়। এরপর কংও তার আসল ঘর হলো আর্থে পৌঁছে যায় এবং সেই ছোট মেয়েটিও কংয়ের সাথেই থেকে যায়। আর এই দৃশ্যের মাধ্যমেই কাহিনীর সমাপ্তি ঘটে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখুন।